দেশে কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার ফলে একতরফা নির্বাচনের মাধ্যমে সরকারের জবাবদিহিতার প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছিল এবং এর মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকেও সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছিল এবং যেহেতু নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল তার ফলেই দেশে কর্তৃত্ববাদী ব্যবস্থা চালু হয়েছিল এবং আজকে এই যে কর্তৃত্ববাদী ব্যবস্থা চালু হওয়ার যে সূচনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে অবৈধ ঘোষণা করা হলো এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে শুধু অবৈধই নয়, মাননীয় আদালত বললেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশ সংবিধানের মূল কাঠামোরও একটা অংশ। যেহেতু নির্বাচন, গণতন্ত্র এগুলো বাংলাদেশ সংবিধানের মূল কাঠামো এবং যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্র এবং নির্বাচনকে সুসংহত করে, সেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থাও সংবিধানের একটা মূল কাঠামো। এই কারণে আজকে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে শুধুমাত্র সাংবিধানিক নয়, সাংবিধানিক এবং সংবিধানের একটা মূল কাঠামোর অংশ বলে রায় দিলেন, যেটা আমি মনে করি একটা ঐতিহাসিক এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমি বলবো যে দূর হলো, যেটা ছিল পঞ্চদশ সংশোধনী। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনই ফিরে এসছে বলা যাবে না, কারণ আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে দুইভাবে বাতিল করা হয়েছিল। প্রথমত মাননীয় আপিল বিভাগ তার একটা রায়ের মাধ্যমে, বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে একটা রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক ঘোষণা করেন এবং পরবর্তীতে সংসদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান সংশোধনীর মাধ্যমে বাতিল করেন। কাজেই এটাকে দুভাবে বাতিল করা হয়েছিল। কাজেই আজকে পঞ্চদশ সংশোধনী যেহেতু বাতিল হলো, সংসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে যে বাতিল করা হয় সেই প্রতিবন্ধকতাটা আমরা আজকে পার হয়ে আসলাম। কিন্তু আমাদেরকে এখনও বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায়, সেটার পুনর্বিবেচনা এবং সেটা পরিবর্তিত হতে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার জন্য। এবং এটা আপনারা জানেন ডক্টর বদিউল আলম মজুমদার সহ আরও 4 জন পিটিশনার একটা রিভিউ আবেদন দাখিল করেছেন মাননীয় আপিল বিভাগে, যেটা শুনানির জন্য আছে। এটা জানুয়ারির 3য় সপ্তাহে শুনানি হবে এবং ওই রিভিউ মামলা যদি আমাদের রিভিউ আবেদনকারীদের পক্ষে নিষ্পত্তি হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে। 7 খ ধারা যেগুলো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে সেগুলোকে বাতিল করা হলো। তারপরে 44 ধারায় মৌলিক অধিকার বাস্তবায়নের ক্ষমতা যে কোনো আদালতকে দেওয়ার একটা বিধান যুক্ত করা হয়েছিল, সেটাকে বাতিল করা হয়েছে। তারপরে 142 অনুচ্ছেদ সংশোধন করে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে কিছু ধারার ক্ষেত্রে গণভোটের বিধান ছিল, সেই গণভোটের বিধানটা বাতিল করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। কাজেই সেটাকে বাতিল করা হয়েছে, যার ফলে সংবিধানের কিছু ধারা প্রস্তাবনা সহ এবং 142 ধারা সহ সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান ফিরে এসছে আজকের রায়ের ফলে। এবং অন্য যেগুলো উনি আজকের রায়ে, আমরা পঞ্চদশ সংশোধনীর আপনারা জানেন সম্পূর্ণটা বাতিল চেয়েছিলাম, তো অন্য যেগুলো আর্টিকেল উনি আজকের রায় বাতিল করেনি সেগুলোর বিষয়ে উনি বলেছেন যে সেগুলোকে উনি বৈধতাও দিচ্ছেন না, সেগুলো উনি ভবিষ্যৎ সংসদের জন্য রেখে দিচ্ছেন। ভবিষ্যৎ সংসদ জাতির প্রয়োজন অনুযায়ী সেগুলো রিভিউ করে সেগুলো রাখতে পারেন, চাইলে বাতিলও করতে পারেন। এরপরে যে ইলেকশনটা হবে এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে, যেটা প্রফেসর মোহাম্মদ ইউনূসের অধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা পঞ্চদশ দিয়ে বাতিল হয়েছিল তার অধীনে গঠিত হয় নাই। এটা গঠিত হয়েছে প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার ফলে বাংলাদেশে যে গভীর সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয়েছিল সেই সাংবিধানিক শূন্যতা পূরণের জন্য। কাজেই এই বর্তমান প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, এটার গঠনের ভিত্তি পরিপ্রেক্ষিত সম্পূর্ণ ভিন্ন। কাজেই এই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যপরিধি এবং কখন ওদের কার্যপরিধির সমাপ্তি হবে, এগুলো ওনারা যেভাবে গঠিত হয়েছেন ডক্ট্রিন অফ নেসেসিটি
এবং মানুষের জনগণের ইচ্ছা এবং চাহিদা সেটা অনুযায়ী এটা নির্ধারিত হবে। কাজেই এই জিনিস ফিরে আসলেও এটা এই বর্তমান সরকারকে কোনোভাবেই এফেক্ট করবে না এবং ওনারা পরবর্তী নির্বাচন অনুষ্ঠান করে তারপরে ক্ষমতা হস্তান্তর করে ওনারা যাবেন।